রাত 12:05। নমস্কার সকলকে, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে বেশ কিছু স্পেশাল ঘটনা শোনাবো, যেগুলো শোনার পর আপনার হাড় হিম হয়ে যাবে। সেই কারণেই আমি চেষ্টা করেছি একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে বেশ কিছু মানুষের কাছ থেকে ঘটনা কালেক্ট করেছি এবং আমি সবার প্রথমে আজকের গিয়েছি আমার নিজের আপন শান্তা মাসির বাড়িতে এবং উনি আজকের আপনাদেরকে ওনার জীবনে যেসব সত্য ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো আপনাদেরকে ওনার মতন করে বলার চেষ্টা করবে। আর এটুকু বলতে পারি, আজকের এই ঘটনাগুলো অন্যদের থেকে একটু আলাদা রকম হবে। তাই আপনাদের সবাইকে বলবো যে ঘটনাগুলি আপনি শেষ অবধি শুনতে থাকুন। আশা করছি আপনি ভয় পেতে বাধ্য হবেন। আর আজকের এই ঘটনাগুলি শান্তা মাসি ওনার ভাষায়ই বলার চেষ্টা করবে। যদি ভাষা বা শব্দে কোনো ভুল ত্রুটি হয় তাহলে দয়া করে সেগুলোকে ক্ষমা সাপেক্ষে নেবেন। তাহলে বেশি কথা বাড়াবো না, চলে যাব আজকের মূল ঘটনায়। দেখো মাসি, আজকের এই ঘটনাগুলো একদম তুমি তোমার মতো করে বলো। মাইক্রোফোন সামনে আছে, তাও তোমার একটু অসুবিধা হবে, কিন্তু তুমি সেই চিন্তা করো না। তুমি আমাকে নর্মালি যেই সত্য ঘটনাগুলো ঘটেছিল সেগুলোই তুমি বলো এবং দর্শকরাও শুনতে থাকুক। জেলা 24 পরগনা। আমি চণ্ডীবাড়ির থেকে বলছি। এই দু বছরের আগেরকার ঘটনা। মেয়েটার বয়স 10 বছর। স্কুলে গেছে, আমাদের পাশেরই বাড়ি। স্কুলে গেছে 10টার সময়, গিয়ে স্কুল করেছে। যখন হাফ ছুটি হয়, টিফিনের ছুটি একটা দেয়, মেয়েটা বেরিয়েছে। অনেক মেয়েই বেরিয়েছে। ওখানে খাবারের দোকান বসে, যদিও আমাদের এখানে গ্রাম অঞ্চল, একটু গাছপালাটা বেশি আছে, একটু জঙ্গলটা বেশিই আছে। ওই স্কুলের পাশে একটা শ্মশান আছে, একদম স্কুলের পাশে। শ্মশানটা অনেক দিনের শ্মশান, অনেক পুরনো শ্মশান। সেখানে মানুষকে পোড়াও করতো, আবার মানুষকে পুঁতেও দিত। বাচ্চাদের তো পুঁততো না, এই পুড়াতো না, ওদেরকে পুঁতে দিত, মানে সমাধি দিত। এইবারে যখন ওই যারা শুধু একটা গাছই আছে, ওর মধ্যে একটা বট গাছ না, একটা হচ্ছে নিম গাছ আছে, সেইখানে মেয়েটা কিভাবে গেছে হয়তো জানে, কিন্তু এখন অনেকে বলে যে ওখানে কিছু নেই, কিছু নেই। রাতের বেলা, দুপুরবেলা কিছু নেই ওখানে। এবার গেছে, গিয়ে মেয়েটা আবার খাবারও কিনেছে, যা হোক একটা চিপসের প্যাকেট হোক যাই হোক কিনেছে। কিনে মেয়েটা ওইখানে গেছে, গিয়ে বাথরুম পেয়েছে, বাথরুমই করতে গেছে ওখানটা। যে যাই, ওখানে সবাই তো বেরিয়ে এসছে, আমি আর স্কুলের মধ্যে যাবো না, আমি এখানে একটু বাথরুম করে নিয়ে আমরা রাস্তায় বসে বসে গল্প করবো, যেহেতু অনেক বাচ্চা কাচ্চা আছে। মেয়েটা বুঝতে পারেনি, সেই খাবারটা ওখান দিয়ে হাতে করে নিয়ে বাথরুম করেছে, ওখান দিয়ে আবার হাতে করে নিয়ে এসে রাস্তার মধ্যে বসে খেয়েছে। খাওয়ার পরে মেয়েটা সুস্থই আছে তখন, কিন্তু বাড়িতে যখন গেছে তখন মেয়ে বাড়ি ঢুকছে না। তখন চোখ লাল হয়ে যাচ্ছে, তখন অন্যরকম করছে, যা যা ভূতেরা যা যা করে। তখন সবাই মনে করলো, তবুও বুঝতে পারেনি যে ওকে ভূতে ধরে আছে, মানে ওকে পজেস করেছে। হ্যাঁ, ওকে ধরে আছে, তবুও বুঝতে পারিনি। তখন মা বাবা, তখন সবাই বলছি আমরা যে ওকে ডাক্তারখানায় নিয়ে যাও। আমরা বহুত ডাক্তার দেখিয়েছি, যদিও বাচ্চা মানুষ পাশে।
বাচ্চা মানুষ, এবার সবাই মিলে ডাক্তার, অনেক এক্স-রে করালাম, বহুত ডাক্তার দেখালো 1 মাস ধরে। যা গরিব মানুষের ঘরে যা পয়সা করি, আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, আমাদের পয়সাটা কম, যা পয়সা যেখানে ছিল সব শেষ। তখন মেয়ে একদম পুরো মরার মতন হয়ে গেল, কিছু নেই মেয়ের জীবনের মধ্যে, মানে শুধু জীবনটাই শুধু ধুক 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 করছে। আমরা সবাই খুব খারাপ মন। তখন একজন এসে বলছে, ঠিক আছে ওকে একটু গুনিনের কাছে দেখা যাবে। যেতে আমরা গুনিন বলি, এখন কবিরাজ, আমরা তো বহুত ডাক্তার দেখালাম, এবার একটু আমি কবিরাজের কাছে যাই। গুনিন, অনেকে বিশ্বাস করে না কিন্তু গুনিনের কথাটা, আমরা অনেকে বিশ্বাস করি না। এবার সেই গুনিনের কাছে গেলাম, যাওয়ার পরে সে গুনিনকে দেখালাম। তখন দেখলাম সেই মেয়ে উঠে বসেছে গুনিনকে দেখে। তখন বলছে গুনিন, তখন বলছে, যখনই গুনিনকে দেখেছে দূর থেকে, গুনিন তখন বলছে তুমি তো পুরো একে ধরে রেখে দিয়েছে 5-6 জন একসঙ্গে। তখন সে ঘুরতে ধরা মেয়েটা, সে তখন বলে উঠে বসেছে, উঠে বলছে কি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি এখানে যাব না, ওর কাছে আমি যাব না। তখন গুনিন এসে মন্ত্র বলে তাকে বেঁধে ফেলেছে। এবার যখনই হচ্ছে সর্ষে পুড়িয়ে যখন ওর গায়ে মারছে, তখন বলছে সর্ষে পুড়ালেও হবে না, আমি একে ধরেছি যখন, একে নিয়ে যাও, তুই একা কী করে। এইবারে তখন ওকে কি করলো, বলছে আমি একা কি করব, গুনিন যাব। তখন বলছে, বলে আমি একা কি করব না করব সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, তুই বল তোরা কে কে আছিস, কতজন আছিস, আর এই বাচ্চা মেয়েকে ধরার কারণটা কি তোদের। বলছে বলবো না, আমি হচ্ছে তোকে বলবো না, কিন্তু ওকে আমি নিয়ে যাব, ওকে আমি নিয়েই যাব, আমি তার একা নেই, আমরা 2-3 জন আছি। কিছু কিছু নাম বললো, আর সঠিক আমরা খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ এই লোক মারা গেছে। তখন গুনিন এমনই একটা মন্ত্র বলে, যখন ওই সর্ষে পুড়িয়ে যখন মারছে, তখন বলছে, তখন গুনিন যখন জিজ্ঞাসা করছে, কিরে এবার যাবি, বাচ্চা মেয়েটাকে ছাড়, ওকে শেষ করে দিয়েছিস তো তোরা, তো তুই ওকে ধরেছিস কেন। তখন খুব বিয়েতে পড়ে সেই ভূত তখন বলছে যে ও স্কুল দিয়ে তো বেরিয়েছে, আমরা তো কারোর ক্ষতি করিনি, স্কুল দিয়ে বেরিয়ে আমাদেরকেই যেখানে পুড়িয়েছে সেখানে গিয়েই ও বাথরুম করতে গেছে। গিয়ে এবার তবুও ওর কাছে খাবার ছিল, ও তো আমাকে খাবারটা দিতে পারতো আমাদেরকে, আমরা তো বহুত দিন খাইনি, আমরা তো তাকিয়ে বসে আছি। এই অনেক বাচ্চা কাচ্চা চায় কিন্তু খাবার ফেলে দেয়, কিন্তু ও দেয়নি সেদিনকে। ওই খাবারটাও কিনে নিয়ে এসে দোকানে এই বাথরুম করতে গেছে, বাথরুম করে এসে সেই খাবারটা আবার আমাদের সামনে বসেই খেয়েছে, আমাদের একটু দিল না। তা আমি কি ওকে ছেড়ে দেবো, ওকেও আমরা হচ্ছে ছাড়বো না, ওকে নিয়ে যাবো। তখন গুনিন প্রচণ্ড মন্ত্র বলে ওদেরকে বলছে, তোকে তো বাচ্চা মেয়েটাকে ছাড়তেই হবে, অন্যায় ভুল হয়েছে, বাচ্চা মেয়ে, তোরা দেখে দেখে বাচ্চাকেই ধরলি, একটা বড় মানুষকেও তো ধরার মতন থাকতে পারত, কিন্তু তুই বাচ্চাটাকে কি দোষ করেছে বাচ্চাকে, কিন্তু তোকে বাচ্চাকে ছেড়ে তোদের যেতে হবে, না হলে এর থেকে আরো কঠিন শাস্তি তোদের মধ্যে দেবো আমি। তখন তারা বলছে না আমরা ছাড়বো না, আর গুনিনের সঙ্গে তখন ভূতের সঙ্গে লড়াই হচ্ছে, ছাড়তেই হবে। আমরা সবাই দেখে ভয় পেয়ে গেলাম, মেয়েটাকে তো আমাদের সুস্থ করতেই হবে। তখন ওই গুনিন কি করলো, নিম গাছ, নিমের ডাল, আচ্ছা ঝাঁটা, জুতো নিয়ে আসলো, বলছে দেখ এর পরিকল্পনা কিন্তু অন্যরকম, তোদের দিয়ে আমি এখান দিয়ে বের করবো, তোরা ভালোভাবে যাবি, মেয়েটাকে সুস্থভাবে রেখে দিয়ে তোরা ভালোভাবে যাবি, না আমি এর থেকে খারাপ তোদের উপর করবো। তখন যখনই বলেছে যাব না, ওর মতো নো ট্রিটমেন্ট শুরু করে দেবার পরে যখনই 2-3 বার ট্রিটমেন্ট যখন শুরু করেছে, তখনই বলেছে ঠিক আছে আমরা যাব। কিভাবে তোরা যাবি, আমি বুঝবো কি করে, বলে ঠিক আছে তুমি বুঝবে কি করে, আমাকে জল এনে দাও 1 কলসি জল, ঝাঁটা জুতো এনে দাও,
তা তো আমি তো ঝাঁটা জুতো জল আমি এনে দেবো, তবু আমি তোকে কি করে বুঝবো? তোকে তো তার প্রমাণ দিয়ে যেতে হবে। বলছে ঠিক আছে আমি প্রমাণ দেবো। এই যে দেখছো আম গাছের ডাল, এই শিরিষ গাছের ডাল, এই শিরিষ গাছের যখন আমি যাবো ওই শিরিষ গাছের ডাল ভেঙে দিয়ে চলে যাবো। তখন বলছে ঠিক আছে বলে ওকে ওই ঝাঁটা জুতো দিয়ে দিল, দাঁতে নিল, কলসিও দাঁতে নিল, নিয়ে শিরিষ গাছের বহুত বড় একটা ডাল ভেঙে দিয়ে কলসি ফেলে দিয়ে চলে গেল। ওই শিরিষ গাছের ডাল ভেঙে দিল, দিয়ে চলে গেল। তখন আমরা সবাই বুঝতে পারলাম এবার গেল। তখন আমরা মনে করলাম যে মেয়ে আমাদের সুস্থ। এখন সত্যি সে মেয়ে এখন সুস্থ। এই হচ্ছে এই ইয়েতে পড়ে, এখন 10-এ পড়ে। এখন মেয়ে প্রচুর সুস্থ। কিন্তু আমরা আজও মনে করি ভূত আছে, প্রেত আছে, আর ওতে ডাক্তারের কোনো হাত হয় না, গুণিন অবশ্যই লাগে। এই ছিল আজকের প্রথম ঘটনা এবং সরাসরি চলে যাব আজকের দ্বিতীয় সত্য ভৌতিক ঘটনায়। এই যেরকম কয়েক বছরের ঘটনা, ধরো 15 বছর আগেকার ঘটনা। আমি তখন দুপুরবেলা, গরমকাল, প্রচণ্ড রোদ, আমরা খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছে, শুধু আমি একমাত্র জেগে আছি। তখন কারোর বাড়ি টিভি নেই, শুধু আমার এক জায়ের বাড়িই টিভি আছে। তখন তো সাদা কালো টিভি, কালার টিভি ছিল না, যদিও আমরা গরিব মানুষ, গ্রামে বাস, আমাদের গ্রামে আমরা থাকি। একটা টিভি চালালে আমরা অনেক লোক দেখি। আমি সেই দিন কি মনে হলো আমি টিভি দেখতে যাব, সবাই ঘুমিয়ে গেছে, আমি মনে করলাম যে যাই একটু বই দেখে আসি। গেলাম, তারপরে টিভি দেখতে আমি গেলাম, গিয়ে দেখি ওরাও ঘুমাচ্ছে। আমি তখন বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ালাম। আমি রাস্তায় যেখানে দাঁড়িয়েছি তার 10 হাত দূরে 4 জনা তাস খেলা করছে, 4টে লোক তাস খেলা করছে। কিন্তু আমি ওদের গেটের ধারেই দাঁড়িয়ে থাকি, প্রচণ্ড রোদ, রাস্তায় কেউ নেই, ওই 4 জনই তাস খেলা করছে, আর আমি দাঁড়িয়ে অপেক্ষাই করে গেলাম টিভি দেখবো কখন ওরা উঠবে আর টিভিটা ছাড়বে, বুঝেছিস? তখন এমনি লাইট ছিল এখানে? লাইট না, তখন পুরো অন্ধকার, পুরো অন্ধকার। তারপরে আমি ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওরা কখন উঠবে, টিভিটা ছাড়বে, এবার তবে তো আমি গিয়ে টিভিটা দেখবো। দাঁড়াতে দাঁড়াতে দেখলাম একটা হঠাৎ করে একটা আওয়াজ হলো। একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছের থেকে প্রচণ্ড হয় একটা আওয়াজ হয়ে পড়ে গেল। কিছু পড়ার আওয়াজ নেই? পড়ার আওয়াজ প্রচণ্ড হয়, এই পুকুর আমার ওই পাড়ে। হ্যাঁ, এবার আমি তখন ছুটে গেলাম, গিয়ে দেখছি কোনো কিছু নেই। আমি বলছি বাবা কি হচ্ছে, কিছু নেই কেন? তখন আমি খুঁজলাম চারদিকে, বুঝেছি, চারদিকে খুঁজে তখন দেখলাম কিছু নেই। তখন ওই লোকগুলো আমাকে দেখে রাস্তায় দাঁড়িয়ে আছে, তখন আমার দিকেই ওরা লক্ষ্য রেখেছে। আমি যখন কিছু পাইনি তখন আমি রাস্তায় এসে আবার ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছি। তখন বলছে বৌমা তুমি কি ছুটে গেলে কেন? তখন আমি বললাম দেখো এখানে কি একটা আওয়াজ হলো, আমি মনে করলাম নারকেল পড়েছে, খুব জোরে আওয়াজ হলো তো। তখন তারা জিজ্ঞাসা করছে ওদের বাড়ি কেউ ঘুমিয়ে আছে না জেগে আছে? আমি ওরা ঘুমিয়েই তো আছে। তখন আমাকে জিজ্ঞাসা করছে তুমি কী করতে এসছো? আমি একটু বই দেখতে এসেছি। তা ওরা ঘুমিয়ে আছে বলে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। বলে তুমি এই দুপুরবেলা এই মানে রাস্তাঘাটে কেউ নেই, শুধু আমরা আজকে তাস খেলা করছি বলে তাই তোমার দিকে লক্ষ্যটা রাখলাম। যাই হোক, তুমি যখন এসেছো আর আমরা তোমাকে বারণ করে দিচ্ছি, কোনোদিন ওইভাবে দুপুরবেলা কোনোদিন কারোর বাড়ি টিভি দেখতে যাবে না। কেন তুমি তো জানো না, তোমার ধরো তুমি তো নতুন মানুষ, তোমার নতুন বিয়ে হয়েছে। যাই হোক তুমি এসে তুমি যেন আমি যেন কোনোদিনই না দেখি, আমরা যেন কোনোদিনই তোমাকে না দেখি টিভি দেখতে। হ্যাঁ, তখন আমার ভয় লাগলো একটু, লেগে তখন আমি চলে আসলাম। এসে বাড়িতে এসে রাতের বেলাতেই, দিনের বেলা
দিনের বেলা দিনের বেলা দুপুরবেলা দুপুরবেলা বলছি না দুপুরবেলা। তখন আমি বাড়িতে এসে দুপুরবেলা সেই দিন আমি মনে করলাম নিশ্চয়ই কিছু আছে ওখানে। তারপরে আমার শাশুড়িকে আমি বললাম যে মা এই ব্যাপার। তখন বলছে তুমি কেন গেছো দুপুরবেলা ওখানে? তুমি জানো না ওইখানে শ্মশানের উপরে গাছ, ওইখানে মানুষকে পোড়া করেছে। যখন মানে আগেকার যখন বুড়ো বুড়ি অল্প বয়সী বাচ্চা কাচ্চা যখন মরে যেত তখন তো শ্মশানে নিয়ে যেত না, তখন যাসের বাড়িতে বড় বড় বাড়ি ছিল ধারে কাছে পুড়িয়ে দিত। তা ওরা তো ঠিকই বলেছে, তা তুমি কোনোদিনই আর যেও না এইভাবে। তখন আমার শুনে কথাটা একটু ভয় লাগলো, তা আমি কোনোদিনই যেতাম না। মানে ওখানে কিছু একটা আছে, ওখানে কিছু একটা আছে। তারপরে আমার একটা বড় শাশুড়ি ছিল, ওকেও জিজ্ঞাসা করেছি, বলছে না বলবো তুমি ওরকম ভাবে আসবে না কোনোদিন, দরকার পরে বিকেলে আসবে, যখন আমরা জেগে থাকবো তখন আসবে। আমি আর কোনোদিন গেলাম না। এখনো ওখানে সেখানে কিছু দেখাও যায় না। ওখানে এখন সেখানে কিছু দেখা যায় না। এইবারে সেইখানে এখন একটা মন্দির করেছে, সেইখানে পুজো আর্চা হয়। আচ্ছা, এখন বছর বছর পুজো হয় সেখানে। মানে এখন শান্তি আছে, এখন শান্তি আছে ওই জায়গাটায়। মন্দির করেছে, মন্দির করেছে ওখানে। এবার সন্ধে দিচ্ছে, পুজো দাঁড়াচ্ছে। এখন কোনো সারা শব্দ কিছুই পাওয়া যায় না। অতএব আমাদের এখন একটা ভয়টা কমই লাগে। তো এই ছিল আজকের আমার নিজের আপন মাসি শান্তা মাসির ঘটনা। আপনাদের শান্তা মাসির ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং ঘটনাগুলি যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আমার ইমেল আইডি mbisu100@gmail.com। আমি আমার ইমেল আইডি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে আপনারাও শেয়ার করতে পারেন। তাহলে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো সত্য ঘটনায়।